প্রিয় দর্শক, গত সপ্তাহে আপনারা দেখছিলেন আমার ওয়াশিংটন সফর নিয়ে ভিজুয়াল ডায়েরি। ওয়াশিংটন থেকে 9 জুন বিকেলে নিউ ইয়র্ক পৌঁছার পর প্রবাসী বাংলাদেশিদের সাহচর্য টের পেতে থাকি। সহকর্মী দর্পণ কবির আমাকে নিয়ে যান ব্রঞ্জে একটি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে। পরের দিন 10 জুন আমাদের কোনো কর্মসূচি ছিল না। জ্যাকসন হাইটসের কথা অনেক আগে শুনলেও আজই প্রথম সুযোগ হয় বাঙালিদের আড্ডা দেখার। দিনটি রোববার হয়। পুরো জ্যাকসন হাইটসে বাঙালিদের প্রচন্ড ভিড় ছিল। এই আড্ডায় হঠাৎ করেই চোখে পড়ে টিভি কাঁপানো এক সময়ের অভিনেত্রী লুৎফর নাহার লতাকে। আমরা বৃষ্টির রাত দেখতে চাই, আমরা নদীর কুলুকুলু ধ্বনি শুনতে চাই, পাখির গান শুনতে চাই। রেস্টুরেন্টগুলোতে প্রচন্ড ভিড়, স্বাদে গন্ধে অপূর্ব। এত মজাদার সব বাংলাদেশি খাবার। বাংলাদেশে যে আকারের ইলিশ মাছ পাওয়া যায় না, আমেরিকায় তা পাওয়া যায়, কারণ বড় মাছ রপ্তানি করলে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাওয়া যায়। রোববারের এই আড্ডায় দেখা হয় ঢাকার এক সময়ের খুব পরিচিত সাংবাদিক মুজাহিদ আনসারি ভাইয়ের সঙ্গে। ভালো আর কেমন করে থাকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে। প্রবাসী বাংলাদেশি মীর আহাদ জামান আমাকে নিয়ে গেলেন সাপ্তাহিক বাংলা পত্রিকার অফিসে। প্রবাসী থেকে সংবাদপত্রের প্রতি তাদের ভালোবাসা ও আবেগ সত্যি প্রশংসনীয়। প্রবাস জীবনে অন্য পেশায় থাকার সুযোগ হলেও এরা প্রবাসে সাংবাদিকতাকে বেছে নিয়েছেন শুধু চ্যালেঞ্জের জন্য। আমরা খুব অল্প লোক নিয়ে পত্রিকা বের করি। এট এ টাইম আমরা মনে করেন প্রায় 24 ঘন্টা কাজ করতেছি। নিউ ইয়র্কের 5টি বড়র মধ্যে ম্যানহাটান মূল শহর হলেও এখানে বাংলাদেশিরা থাকেন না ব্যয়বহুল জীবনযাত্রার জন্য। মূলত বাঙালিদের বসবাস কুইন্সকে কেন্দ্র করে। এরপর ব্রুকলিন ও ব্রঞ্জেও বাঙালিরা বসবাস করছেন। নিউ ইয়র্কে অবস্থানের কারণে 11 জুন বাইরে থেকে দেখার সুযোগ হয় জাতিসংঘের সদর দপ্তর। দুপুরে আমরা গেলাম নিউ ইয়র্কে এনবিসি নিউজের সদর দপ্তরে। টেলিভিশন রিপোর্টার হওয়ার কারণে শুরু থেকেই আগ্রহ ছিল এনবিসি কিভাবে কাজ করে। আমি অল্প কয়েকজন সৌভাগ্যবান বাংলাদেশি টিভি সাংবাদিক যার এনবিসির বার্তাকক্ষ, স্টুডিও, এডিট প্যানেল দেখার দুর্লভ সুযোগ হয়। সময় কম থাকলেও দেখার সুযোগ পেয়ে তা ভিডিও করতে ছাড়ছিলাম না। চাইছিলাম অফিসে আমাদের সহকর্মীরা হয়তো আগ্রহ থেকে দেখবেন এনবিসির ভেতরের অবস্থা। তাদের প্রযুক্তির ব্যবহার দেখে বিস্মিত হচ্ছিলাম আর ভাবছিলাম বাংলাদেশে আমরা কি অবস্থায় কাজ করি। 12 জুন দুপুরে আমরা যাই 1754 সালে কিংস কলেজ হিসেবে প্রতিষ্ঠিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। এই বিভাগে জোসেফ পুলিৎজারের মূর্তি রয়েছে। 1892 সালে পুলিৎজার সাংবাদিকতা স্কুল খুলতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে প্রস্তাব দিয়েছিলেন। নিজস্ব কৌশলের মাধ্যমে সাংবাদিকতায় বিপ্লব আনেন জোসেফ পুলিৎজার। তেরোই জুন সকালে আমরা নিউ ইয়র্ক ছাড়ি শিক্ষানগরী বস্টনের উদ্দেশ্যে। বস্টনে যাওয়ার পথে আমরা কিছুটা আনন্দ করি। এই আনন্দের কেন্দ্রবিন্দুতে সব সময় ছিলেন লাইবেরিয়ার সাংবাদিক ব্রুস। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্তরাষ্ট্রে আসায় ফেরার সময় একটি বিমান ভাড়া করার প্রস্তাব দেন ব্রুস। বিমানটি এক একজনকে নামিয়ে দেবে। এরই মধ্যে লাটভিয়ার সাংবাদিক ইয়ানিস খবর পান তিনি সাংবাদিকতার জন্য তার দেশের একটি পুরস্কার পাচ্ছেন। I would like the United States government to charter a plane and put all 24 of us on that plane when we get to Latvia. Mr. President, I hope you all remember that I was the first one who he was planning to drop off from the plane. Yanis from Latvia just won award, another one, really? For the best TV moments this year. Yes. ইয়ানিসের এই আনন্দ সংবাদের জন্য বাসেই আমরা আনন্দিত হয়েছিলাম।
সন্ধ্যার কিছুটা আগে আমরা কানেকটিকাট হয়ে ম্যাসাচুসেটসের রাজধানী বস্টনের মেরিয়ট হোটেলে পৌঁছি। চট্টগ্রামের এক সময়ের সাংবাদিক তাপস বড়ুয়া 1 দশকেরও বেশি সময় ধরে বস্টন সপরিবারে বসবাস করছেন। তাপসদা ঘণ্টাখানেকের মধ্যেই আমাকে হোটেল থেকে নিয়ে গেলেন। সন্ধ্যায় চার্লস নদীর পাশ দিয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা MIT-তে যেতে যে কি ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যুক্তরাষ্ট্রের শিল্পায়নের বিকাশের প্রেক্ষাপটে 1861 সালে বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে MIT প্রতিষ্ঠিত হয়। 14 জুন সকালে গেলাম যুক্তরাষ্ট্রের অন্যতম পুরাতন সংবাদপত্র বস্টন হেরাল্ড অফিসে। 1846 সালে প্রতিষ্ঠিত এই পত্রিকাটি 8টি পুলিৎজার পেয়েছে। পত্রিকাটির উপব্যবস্থাপনা সম্পাদক জেনিফার মিলার মার্কিন সাংবাদিকতা নিয়ে আমাদের জানান, সম্পাদকীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে তারা বিজ্ঞাপন ছাপেন না। বিকেলে আমরা কয়েকজন পার্কে হাঁটতে বের হয়েছিলাম। বের হওয়ার পথে চোখে পড়ল কয়েকশো বছরের পুরনো ট্রিনিটি চার্চ। আগেই শুনেছিলাম আমেরিকার পার্কগুলো বেশ সুন্দর, হাঁটার উপযোগী। ওয়াশিংটনে এর প্রমাণও পেয়েছিলাম। এবার দেখলাম বস্টনে এত সুন্দর সবুজ পার্ক। প্রথমেই চোখে পড়ল অশ্বারোহী এক সৈনিকের অসাধারণ সুন্দর ভাস্কর্য। এরপর পার্কের ভেতরের পরিবেশ দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। প্রকৃতি যেন মানুষকে পার্কে টেনে রাখছে। তাপসদার সহায়তায় দেখার সুযোগ হয় উচ্চশিক্ষার জন্য আমেরিকার সবচেয়ে পুরাতন ও বিশ্বের শীর্ষ 3টি বিশ্ববিদ্যালয়ের একটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। 1636 সালে এটি নিউ কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। 1639 সালে হার্ভার্ড কলেজ হিসেবে নামকরণ করা হয়। লন্ডনের তরুণ পাদ্রী জন হার্ভার্ড তার লাইব্রেরির 400 বই ও 779 পাউন্ড কলেজের নামে উইল করেছিলেন। 8 জন মার্কিন প্রেসিডেন্ট ও 75 জন নোবেল লরিয়েট এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো মোস্টলি ওখানে সবাই সব টুরিস্ট বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন স্টেট থেকে ওখানে ছবি তুলতে আসে আর কি মোস্টলি। তো হার্ভার্ড আসলে আসলে টুরিস্টরা প্রথমে এখানে আসবে এই চত্বরটাতে। তো ওটা সামারে একরকম, আবার স্নোতে একরকম, ফলে একরকম। 15 জুন বস্টনে শুরু হয় ইনভেস্টিগেটিভ রিপোর্টার্স ও এডিটর্স সম্মেলন। এই সম্মেলনের বিভিন্ন সেশনে আমরা অংশ নিই। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের পুরস্কৃত করা হয় এ সময়। বিকেলে তাপসদা আমাকে নিয়ে যান আটলান্টিক মহাসাগর দেখতে। পাশেই বস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতি 1 মিনিটে এখানে একটি বিমান উঠানামা করে। কোরিয়ান যুদ্ধে অংশ নেয়া কয়েকজন সৈনিকের স্মরণে এক ভাস্কর্য দেখে বিমোহিত হতেই হয়। আমরা 24 জন সাংবাদিক বস্টন পর্যন্ত একই কর্মসূচিতে ছিলাম। এখানের কর্মসূচি শেষ হওয়ার পর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমরা 4 ভাগে বিভক্ত হয়ে আমেরিকার 4টি অঙ্গরাজ্য আইওয়া, অ্যারিজোনা, মিনেসোটা ও নেভাদা যাই গত 17 জুন। আমার ভাগে পড়ে বাংলাদেশের 1.5 গুণ বড় মিনেসোটা অঙ্গরাজ্য। বিমান থেকে নামার পর মিনেপলিস সেন্ট পলে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। মিনেপলিসকে বলা হয় লেকের শহর। এখানে হাজার হাজার লেক, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এই অঙ্গরাজ্যটি। হোটেলে যাওয়ার পথে মিসিসিপি নদীর পাশে সেন্ট অ্যান্থনি জলপ্রপাত দেখে মুগ্ধ হলাম। At 42 feet in height, they were the highest waterfall anywhere on the entire 2,000 plus miles of the Mississippi River. প্রিয় দর্শক, আমরা এখন বিরতিতে যাচ্ছি। আমাদের আজকের ভিজুয়াল ডায়েরির বিষয় আমার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর।
বিরতির পর ফিরে এলাম ভিজুয়াল ডায়েরিতে। আমরা আজকের বিষয় সাজিয়েছি আমার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে। রেডিসন হোটেলে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে আমাকে নিতে আসেন বাংলাদেশি ব্যবসায়ী মির্জা আর হাসান। 1990 সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার বাড়িতে যাওয়ার পথেই কথা হয় মিনেসোটা অঙ্গরাজ্য নিয়ে। মিনেসোটা আয়তন হচ্ছে বাংলাদেশের থেকে প্রায় 1.5 গুণ বড় এবং এখানে লোক সংখ্যা হচ্ছে 50 লক্ষ। মির্জা হাসান আমেরিকার জনপ্রিয় চেইন রেস্টুরেন্ট চার্লির মালিক। একটি তিনি এবং অপরটি তার স্ত্রী পরিচালনা করেন। ব্যবসা পরিচালনার ব্যস্ততার কারণে অনেকদিন ধরে দেশেও আসা হয় না তার। মিনেসোটার কটেজ গ্রোভ এলাকায় একটি সুন্দর বাড়িও করেছেন তিনি। 18 জুন আমরা মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের 3য় বর্ষের ছাত্রদের সঙ্গে তাদের শ্রেণীকক্ষে আলোচনা করি। ছাত্ররা আমাদের নিজ নিজ দেশের সাংবাদিকতা ও প্রেস ফ্রিডম সম্পর্কে জানতে চান। মেসিডোনিয়ার অনিতা পেট্রোভস্কা ও আমার সুযোগ হয় সিবিএস টেলিভিশনের সিস্টার কনসার্ন WCCO টিভি ঘুরে দেখার। প্রথমেই টেলিভিশনের বিভিন্ন মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ হয়। তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও আমরা দেখি। প্রতিষ্ঠানটির উপস্থাপক ও রিপোর্টার লিজ কলিন আমাদের নিয়ে টেলিভিশনের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রযুক্তির ব্যবহার দেখান। WCCO টিভি একটি আঞ্চলিক টিভি হলেও আমাদের দেশের কোনো টেলিভিশনেরই এ ধরনের প্রযুক্তি নেই। স্টুডিওর ক্যামেরা রোবটের মাধ্যমে পরিচালিত হয়। তাদের স্টুডিও আমাদের অনেক টেলিভিশনের বার্তা কক্ষের চেয়েও বড়। তাদের স্টুডিওতে বসে আমি ও অনিতা সংবাদ পড়ার চেষ্টাও করি। Still you. An organic farmer south of the Twin Cities could have a tough time recovering from নিজস্ব ভবন হয় তারা সংবাদ স্টুডিও নিচতলায় করেছেন। এর ফলে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাস্তার ছবি ব্যবহার করতে পারছেন। আবহাওয়ার সংবাদের জন্য তারা এক প্রযুক্তি ব্যবহার করছেন। আমাদের দেশে বিভিন্ন টেলিভিশনে মেকআপ আর্টিস্ট থাকলেও তাদের মেকআপ তারা নিজেরাই করেন। Yes, we have to do everything. রাতে ছিল হোম হসপিটালিটি। আমেরিকান পরিবারের জীবনযাত্রা সম্পর্কে পরিচিত করে তুলতে এই আয়োজন। সন্ধ্যায় হোটেল থেকে আমাকে ও ভেনিজুয়েলার এমিলিয়া ইসাবেলকে নর্থ ওকের বাড়িতে নিয়ে যান এর আয়োজক শেরিল গ্রাস ময়েন। এই সময়ে তারা বাংলাদেশ ও ভেনিজুয়েলা এবং দুই দেশের সামাজিক ও পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান। Two spectacular guests from Bangladesh and Venezuela. And they were very interesting. আমেরিকান এই পরিবার আমাদের বিষয়ে খুবই আন্তরিক, অমায়িক ও অতিথিপরায়ণ ছিলেন। 19 জুন মিনেসোটা স্টেট ক্যাপিটাল ভবনে এই অঙ্গরাজ্যের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে পরিচিত হই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আলাদা সংবিধান এবং সিনেট ও প্রতিনিধি পরিষদ রয়েছে। সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা নিজ নিজ অঙ্গরাজ্যের ভাগ্য নির্ধারণ করেন। প্রতিটি অঙ্গরাজ্যে গভর্নরের নেতৃত্বে প্রশাসন পরিচালিত হয়। দুপুরে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে গিয়েছিলাম সেন্ট পল হোমলেস কানেক্ট নামে এক সহায়তা কেন্দ্রে। বিকেলে আমরা যাই আমেরিকার সবচেয়ে বড় খুচরা মার্কেট মল অফ আমেরিকায়। বছরে এখানে 4.5 কোটিরও বেশি ক্রেতা আসেন। মলের ভেতরে শিশুদের বিনোদনের জন্য রয়েছে অনেক খেলাধুলার ব্যবস্থা। 20 জুন উইসকনসিন অঙ্গরাজ্যের হাডসন শহরে আমরা যাই। সেন্ট ক্রয় নদীর পাশেই 13,000 জনসংখ্যার ছোট্ট হাডসন শহর। শহরটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
হাডসনে রাতে অবস্থান করে সকালে নগরবাসী কাজ করতে যান মিনেপোলিস ও সেন্ট পল শহরে। এখানে সিটি হলে সিটি কাউন্সিলর লরি বার্নার্ড ও সিটি প্রশাসক ডেভিন উইলির সঙ্গে আমাদের বৈঠক হয়। তারা জানান পুলিশ প্রশাসন, সড়ক নির্মাণ ও পানি সরবরাহের কাজ হাডসন সিটির কর্মকর্তারাই নিয়ন্ত্রণ করেন। প্রিয় দর্শক, ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও বস্টনে বাঙালি খাবার নিয়মিত পেলেও মিনেপোলিসে শুধু একদিন মির্জা হাসানের সৌজন্যে তার বাড়িতে বাঙালি খাবার খাওয়ার সুযোগ হয়েছিল। রাতে আমি ও নেপালের গোপাল ভারতীয় খাবারের খোঁজে বের হয়েছিলাম। শুধু বাঙালি খাবারের জন্য 1.5 ঘন্টার মতো বিভিন্ন পথে ঘুরে খাবার না পেয়ে ক্লান্ত হয়ে মধ্যরাতে ফাস্টফুড গিলতে হয় আমাদের। 21শে জুন আমরা মিনেসোটা ছাড়ি কলোরাডোর উদ্দেশ্যে। অসাধারণ স্থাপত্যে নির্মিত ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের 15তম ব্যস্ত বিমানবন্দর। 22শে জুন ডেনভারে শুরু হয় 3 সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ কর্মসূচির সমাপনী ও মূল্যায়ন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রোগ্রাম অফিসার ইসাবেলে জোন্স 24 জন সাংবাদিকের মুখেই ভিজিটর কর্মসূচি নিয়ে কথা শোনেন। আমরা আমাদের বিবেচনায় এই কর্মসূচির বিশ্লেষণ করি। এই সফর আমাদের পেশাগত জীবনে কতটা প্রভাব পড়বে তার বর্ণনাও আমরা দিই। পরে আমাদের সবাইকে সনদ বিতরণ করা হয়। পরদিন 23শে জুন আমি ডেনভার থেকে নিউ জার্সির নিউ ইয়র্ক আসি। সেখানে একদিন থাকার পর নিউ ইয়র্কে আসি। আমার 2 ঘনিষ্ঠ বন্ধু খোরশেদ আলম ও জামাল মুন্সি তারা দীর্ঘদিন ধরেই আমেরিকা থাকছেন। 2 বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়া ছিল আনন্দের বিষয়। 26শে জুন ছিল আমার জন্য আরেক আনন্দের দিন। রূপগঞ্জের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি। 1992 সালে বিদায় দেয়া আমার শিক্ষক রাশেদুর রহমানের সঙ্গে নিউ ইয়র্কে দেখা হয়। দীর্ঘ 20 বছর পর ছাত্র শিক্ষকের দেখা হওয়ার এই আনন্দের মুহূর্তের বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রাশেদ স্যার এখন নিউ ইয়র্কের ইয়নকার্সে বাড়ি করেছেন। সবসময় মনে পড়ে সবার কথা, স্কুলের কথা, শিক্ষকদের কথা, কলিগদের কথা, ছাত্রদের কথা সবার। Vámonos al viaje para buscar los sonidos mágicos de Ecuador. সহকর্মী দর্পণ কবির ও আমি 27শে জুন যাই স্ট্যাচু অব লিবার্টি দেখতে। নিউ ইয়র্কের ব্যাটারি পার্ক থেকে জাহাজে করে নিউ ইয়র্ক উপসাগরে অবস্থিত লিবার্টি আইল্যান্ডে যাই। সময় লাগে প্রায় 30 মিনিট। এখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের জাতীয় মনুমেন্ট স্ট্যাচু অব লিবার্টি নির্মিত হয়েছিল ফ্রান্সে। স্ট্যাচুটি 1885 সালে ফ্রান্সে অবস্থানরত আমেরিকান রাষ্ট্রদূত ফার্নান্ডো উড এর কাছে হস্তান্তর করা হয় এবং পরের বছর আমেরিকায় এনে লিবার্টি আইল্যান্ডে স্থাপন ও উন্মোচন করা হয়। এই স্ট্যাচু অব লিবার্টি দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসছেন। নিউ ইয়র্ক সফরে এসে স্ট্যাচু অব লিবার্টি না দেখলে এই সফর অর্থবহ হয় না অনেক পর্যটকের কাছেই। স্ট্যাচু অব লিবার্টি দেখে সেখান থেকে আমাদের নেওয়া হয় এলিস আইল্যান্ডে। বহিরাগতদের আগমনের এই দরজা দিয়ে 1892 সাল থেকে 1954 সাল পর্যন্ত বহিরাগমন অফিসের মাধ্যমে 1,20,00,000 লোক প্রবেশ করে। 4 সপ্তাহ আমেরিকা অবস্থান শেষে 29শে জুন আমি ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউ ইয়র্ক বিমানবন্দর ছাড়ি। স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় ওয়াশিংটন ছাড়ি দুবাইয়ের উদ্দেশ্যে। 30শে জুন সকালে দুবাই পৌঁছি। প্রিয় দর্শক, এই 1 মাস যুক্তরাষ্ট্র সফর করে
দেশটির সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সর্বোপরি আইনের শাসনের প্রতি অসাধারণ আনুগত্য ও শৃঙ্খলাবোধ দেখার সুযোগ হয়েছে। এইসবের সঙ্গে তুলনা করতে গিয়ে আমাদের দেশের সমাজ ব্যবস্থার অবস্থান কতটা তলানিতে তা উপলব্ধি করেছি মর্মে মর্মে। আমেরিকা কেন সারা বিশ্বে রাজত্ব করছে এ নিয়ে আগে ধারণা কম থাকলেও 1 মাস যুক্তরাষ্ট্র সফরের পর তা আর অনুধাবন করতে আমার বাকি নেই। প্রিয় দর্শক, আমার যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজকের ভিজুয়াল ডায়েরি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।